হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় বি ইতিহাস অনার্সের 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC13 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের জাতীয়তাবাদের উত্থান সম্পর্কে নিম্নবর্গীয় বা সাবাল্টান গোষ্ঠীর ইতিহাস চর্চা। তো এই প্রশ্নটি নিয়ে এখানে আলোচনা করব, এর উত্তরটি নিয়ে, এবং এই উত্তরটি তোমাদের সামনে আমি এখন এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরছি। দেখো, আমি কোনো ভিডিও উত্তর দেওয়ার আগে বিস্তারিত আলোচনা করে তার ব্যাখ্যা করে তারপরে আমি উত্তরটি তোমাদের সামনে দিই, কিন্তু আমি সম্প্রতি ভিডিও শ্যুট করতে পারছি না, তাই সরাসরি এইভাবে আমি তোমাদের সামনে উত্তরটি তুলে ধরছি। তা দেখে নাও, তোমাদের এখানে প্রশ্নটি কি বলা হচ্ছে, নিম্নবর্গপন্থী সাবাল্টান ইতিহাস চর্চা। অ্যাকচুয়ালি নিম্নবর্গ সাবাল্টান ইতিহাস চর্চা সম্পর্কে একটু দু কথা বলতে হয়। সেটি হচ্ছে এই সম্পর্কে গবেষণা করেছেন অধ্যাপক রঞ্জিত গুহ এবং আরও অনেকে। এর নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে এই যে ভারতের যে জাতীয়তাবাদী আন্দোলন, সেই আন্দোলনে আমরা সাধারণত উচ্চবর্গীয়, মধ্যবিত্ত এদের অবদানটাই আমরা লক্ষ্য করি, বিভিন্ন ঐতিহাসিকরা সেটাই করে থাকেন। কিন্তু সমাজে যারা প্রান্তিক, যারা অবহেলিত, যারা আদিবাসী নিম্ন শ্রেণীর মানুষ, তাদের যে অবদান, সেই অবদানকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করি না। সেই মূল্যায়নটা শুরু হয় 1960-এর দশকের পরে। একজন ইউরোপীয় অ্যান্থনিও গ্রামসির, তিনি প্রথম এই নিম্নবর্গের মানুষদের নিয়ে গবেষণা শুরু করেন এবং ভারতবর্ষে এর পথিকৃৎ ছিলেন এই রঞ্জিত গুহ। এই গোষ্ঠীর মূল কথা হচ্ছে যে ধনী বুর্জুয়াদের ইতিহাস তো আমরা অনেক পড়েছি, নিম্ন শ্রেণীর মানুষের ইতিহাস চর্চাও কিন্তু আমাদের জানা প্রয়োজন। সেই দৃষ্টিভঙ্গি থেকে এই নিম্ন বর্গের মানুষদের ইতিহাস নিয়ে গবেষণা শুরু হয়েছে, যাকে বলা হচ্ছে নিম্নবর্গীয় ইতিহাস চর্চা। তা উত্তরটি এখানে দেখো কিভাবে বলা হচ্ছে। এমন কিছু কিছু জায়গা আছে যেগুলো বলে দেওয়া দরকার, তাই আমি নোটসটা পড়ে দিচ্ছি। নিম্নবর্গপন্থী বা সাবাল্টান ইতিহাস চর্চার পুরোধা রঞ্জিত গুহ ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাস চর্চার এক সম্পূর্ণ নতুন ধারা আমদানি করেছেন। রঞ্জিত গুহ ও তার সহযোগীরা সাবাল্টান স্টাডিজের বিভিন্ন খণ্ডে তাদের বক্তব্য হাজির করেছেন। রঞ্জিত গুহ 1980-র দশকে লিখেছেন, এতদিন পর্যন্ত ভারতীয় জাতীয়তাবাদের উচ্চবর্গীয় বা এলিটিস্ট ব্যাখ্যার সঙ্গেই আমরা পরিচিত ছিলাম, কিন্তু জাতীয়তাবাদের বিকাশে এলিট তন্ত্রের প্রভাব মুক্ত হয়ে নিম্নবর্গীয় সাধারণ মানুষ সাবাল্টান নিজে থেকে যে অবদান রেখেছিলেন সেই আলোচনাও গুরুত্ব সহকারে করা জরুরি। সাবাল্টান স্টাডিজের প্রথম খণ্ডে রঞ্জিত গুহ লিখেছিলেন, ভারতীয় জাতীয়তাবাদের এলিটিস্ট ব্যাখ্যার বিকল্প হলো, এই ইংরেজি কোটেশন উনি দিয়েছেন, তোমরা এটা দিতেও পারো, নাও পারো। তো যাই হোক, এর পরের প্যারাটা দেখো। ভারতবর্ষের ইতিহাস চর্চার ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপস্থাপনা করেছেন সাবাল্টান গোষ্ঠীভুক্ত ঐতিহাসিকরা। এক, ঔপনিবেশিক ভারতের উচ্চবর্গ এবং নিম্নবর্গের রাজনৈতিক স্বাতন্ত্র্য, এবং দুই, কৃষক চেতনার নিজস্ব বৈশিষ্ট্য। উপরোক্ত বিষয় দুটি নিয়ে বিশদ ও তথ্যনিষ্ঠ আলোচনা করেছে রঞ্জিত গুহ তার এলিমেন্টারি অ্যাসপেক্ট অফ প্রেজেন্ট ইনসার্জেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া 1983 গ্রন্থে। এই গোষ্ঠীভুক্ত ঐতিহাসিকরা ইতিহাস চর্চা ও সমাজবিজ্ঞান চর্চার প্রচলিত যাবতীয় ধারারই বিরোধী, কারণ এই ধারাগুলি নিম্নবর্গীয় মানুষদের নিজেদের ভাগ্য নির্মাতা হিসেবে স্বীকার করতে ব্যর্থ হয়েছে। রঞ্জিত গুহ তার সাবাল্টান স্টাডিজের 3য় খণ্ডে লিখেছেন বলে, আবারও কিন্তু এখানে ইংরেজি কোটেশন আছে, তোমরা এটি লিখতেও পারো আবার নাও লিখতে পারো। দেখো, এখানে একটা বই থেকে আমি তোমাদের এর অ্যান্সারটা দিচ্ছি এই কারণে, এই অ্যান্সারটা একেবারে পারফেক্ট লেখা আছে। তোমরা এই নোটসটার গুণমান নিয়ে তোমরা যাচাই করে দেখে নিতে পারো তোমাদের নোটের সাথে, বা তোমরা কলেজে স্যারকে দিয়েও এই নোটসটাকে যাচাই করে দেখে নিতে পারো। দেখো, আমার কাছে কিন্তু সাবাল্টান স্টাডিজের উপরে অনেক ভালো ভালো নোটস রয়েছে, অনেক MA কোয়ালিটি নোট আছে, গ্র্যাজুয়েশন লেভেলের নোটসও আছে, কিন্তু তা বাদে আমি তোমাদের এই নোটসটা এই বই থেকে দিচ্ছি, কারণ এটা অনেক সহজ সরলভাবে সুন্দরভাবে বিষয়ের উপস্থাপনা করা হয়েছে, অনেক তথ্য সমৃদ্ধভাবে। দেখো, আমি তোমাদের এখানে আরেকটি নোটসের কথা বলছি। দেখো, এই নোটসটা দেখো, এটা কিন্তু একটা নোটস। এটা কি দেওয়া আছে, ডিসকাস দ্য টার্ম সাবাল্টান প্রেজেন্টেড বাই দ্য অ্যান্থনিও গ্রামসি, হাউ ডিড দ্য সাবাল্টান গ্রুপ ইন্টারপ্রেট ইন্ডিয়ান ন্যাশনালিজম। বুঝতেই পারছো ভারতের জাতীয়তাবাদের উপরে, কারণ এই নোটসের থেকে অনেক বেটার হবে আমি যে নোটসটা তোমাদের বই থেকে দিচ্ছি সেটা পড়লে। তা দেখো, পরের প্যারায় কি বলা হচ্ছে, সাবাল্টান গোষ্ঠীভুক্ত ঐতিহাসিকদের বক্তব্যের মূল প্রতিপাদ্য বিষয় হলো, ঔপনিবেশিক শাসনের যুগে ভারতের বুর্জুয়া শ্রেণীর সুষম বিকাশ ঘটেনি। বুর্জুয়া শ্রেণীর সহজাত দুর্বলতা ভারতের শিক্ষিত উচ্চবর্গীয় মানুষকে এক ধরনের অন্তঃসার শূন্য জাতীয়তাবাদের দ্বারা আচ্ছন্ন করেছিল। ব্রিটিশ শাসক শ্রেণীর উপর নির্ভর করে এই উচ্চবর্গীয় জাতীয়তাবাদ
ঔপনিবেশিক ভারতে গড়ে উঠেছিল, কিন্তু একই সঙ্গে এই জাতীয়তাবাদের পাশাপাশি বিরাজ করত জনসাধারণের জাতীয়তাবাদ। সাবাল্টান গোষ্ঠীভুক্ত ঐতিহাসিকরা মনে করেন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই জনসাধারণের জাতীয়তাবাদ এবং সাধারণ মানুষের প্রতিরোধ সংগ্রামের বিষয়টি প্রবলভাবে উপেক্ষিত। ভারত ইতিহাসে উচ্চবর্গীয় এলিটরা আধিপত্যকামী ডমিনেট শ্রেণী এবং সম্পূর্ণ বিপরীত মেরুতে নিম্নবর্গীয় সাবাল্টানদের অবস্থান। ইতিহাসে সাবাল্টানদের বা নিম্নবর্গীয়দের ভূমিকার উপর আলোকপাত করার জন্যই এই গোষ্ঠীভুক্ত ঐতিহাসিকরা আদিবাসীদের সংগ্রাম, কৃষক প্রতিরোধ ইত্যাদি বিষয়গুলির গুরুত্ব সহকারে আলোচনা করেছেন। পরের প্যারা দেখো, একথা অনস্বীকার্য যে সাবাল্টান গোষ্ঠীভুক্ত ঐতিহাসিকরা আধুনিক ভারতের ইতিহাসের জ্ঞানের পরিধি অনেকখানি বিস্তৃত করেছেন। সাধারণ মানুষের সংগ্রাম সংক্রান্ত নতুন তথ্য তারা উন্মোচিত করেছেন। ইতিহাস চর্চার ক্ষেত্রেও তারা অভিনবত্ব এনেছেন। মহাফেজখানায় রক্ষিত সরকারি নথিপত্রের বাইরেও তারা নতুন উৎসের সন্ধান করেছেন। লোকশ্রুতি, লোককাহিনী ইত্যাদি অপ্রচলিত তথ্যসূত্রের ব্যবহার তাদের রচিত ইতিহাসকে সমৃদ্ধ করেছে। তাছাড়া পশ্চিমবঙ্গের ইতিহাসকে মডেল করে ঔপনিবেশিক ভারতের ইতিহাস চর্চায় সমস্যা আছে। সাবাল্টান গোষ্ঠীভুক্ত ঐতিহাসিকদের এই আশঙ্কা অমূলক নয়। বুর্জুয়া শ্রেণীর অবাধ বিকাশকে কেন্দ্র করে 19 শতকে ইউরোপে যেভাবে জাতি ও জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, ভারত ইতিহাসে তার মিল পাওয়া কঠিন। ফলে ভারতের জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্রে প্রাক বুর্জুয়া শ্রেণীর সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করেছেন উপরোক্ত ঐতিহাসিকেরা। সাবাল্টান গোষ্ঠীভুক্ত আরেকজন প্রখ্যাত ঐতিহাসিক হলেন পার্থ চট্টোপাধ্যায়। মনে করেন ঐতিহাসিক প্রক্রিয়ার যে প্রতিকল্পটি মার্ক্সীয় তত্ত্বে নির্মিত হয়েছিল তার অবলম্বন অবশ্যই ছিল পশ্চিম ইউরোপের অভিজ্ঞতা। উৎপাদন সম্পর্ক, রাষ্ট্র ক্ষমতার বিন্যাস, সাংস্কৃতিক জীবন প্রতিটি ক্ষেত্রেই বুর্জুয়াদের উদ্ভব ও বুর্জুয়া শ্রেণীর প্রাধান্য বিস্তারের একটা সুসমঞ্জস্য রূপ তুলে ধরা হয়েছিল এই প্রতিকল্পে। কিন্তু বিশ্বের যেসব অঞ্চলে পুঁজিবাদের উদ্ভব হয়েছে দেরিতে বা ঔপনিবেশিক তত্ত্বাবধানে, সেখানে ঐতিহাসিক বিবর্তনের এই সুসামঞ্জস্য রূপটি আদৌ দেখতে পাওয়া যায় না। সেখানে সামাজিক সম্পর্কের ক্ষেত্রে দ্বন্দ্বের অসম বিকাশের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পরের প্যারা দেখো, সাবাল্টান গোষ্ঠীর ঐতিহাসিকদের বক্তব্যগুলি প্রকাশিত হওয়ার পর থেকেই কিন্তু তীব্র বিতর্কের ঝড় উঠেছিল। বক্তব্যগুলি জাতীয়তাবাদী ও মার্ক্সবাদী উভয় গোষ্ঠীর ঐতিহাসিকদেরই তিক্ত সমালোচনার শিকার হয়েছিল। সাবাল্টান ঐতিহাসিকদের বিরুদ্ধে অন্যতম গুরুত্বপূর্ণ সমালোচনা এই যে নিম্নবর্গ কথাটির কোনো সুস্পষ্ট ও যুক্তিগ্রাহ্য সংজ্ঞা তারা দিতে পারেননি। অনেক ক্ষেত্রে নিম্নবর্গের আন্দোলন তথা আদিবাসী বিদ্রোহের উপর অত্যাধিক গুরুত্ব আরোপ করতে গিয়ে অন্যান্য শ্রেণীর প্রতিবাদকে লঘু করা হয়েছে। তাছাড়া বহু ক্ষেত্রে প্রাক বুর্জুয়া শ্রেণী সম্পর্কের বিষয়টি তুলে ধরতে গিয়ে এই গোষ্ঠীভুক্ত ঐতিহাসিকরা শ্রেণী সংঘাতের সঙ্গে জাতপাতের লড়াই, সাম্প্রদায়িক সংঘাত ইত্যাদি বিষয়গুলিকে মিশিয়ে ফেলেছেন। এরপরে দেখো শেষ প্যারা, ঐতিহাসিক বিপানচন্দ্র বলেছেন সাবাল্টান ঐতিহাসিকরা যে কোনো সহিংস গণবিক্ষোভকে অযথা গৌরবান্বিত করেছেন এবং বুদ্ধিজীবী ও সংগঠিত পার্টি নেতৃত্ব এবং উচ্চবর্গের দ্বারা পরিচালিত সমস্ত আন্দোলনের প্রতি তীব্র বিতৃষ্ণা প্রদর্শন করেছেন, যা বিপানচন্দ্রের ভাষায় অনৈতিহাসিক, হিস্টোরিক্যাল। ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গান্ধীজির নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠেছিল সেগুলির বিরুদ্ধে যুক্তিগ্রাহ্য সমালোচনা থাকতেই পারে, কিন্তু আন্দোলনগুলির গুরুত্বকে স্বীকৃতি না দেওয়া মোটেই ইতিহাসসম্মত নয়। বিপানচন্দ্র তাই ভারতের জাতীয় আন্দোলনের সাবাল্টান ব্যাখ্যার সঙ্গে সাম্রাজ্যবাদী বা নয়া সাম্রাজ্যবাদী ব্যাখ্যার মধ্যে সাদৃশ্য খুঁজে পেয়েছেন। অর্থাৎ এখানে যে দুটি প্যারাতে এখানে আলোচনা করা হলো সমালোচনা, সাবাল্টান গোষ্ঠীর বিরুদ্ধে যে সমালোচনা করা হয়েছে সেই সমালোচনা এখানে দেওয়া হয়েছে। তবে এখানে একটা শেষ প্যারা এখানে ছোট করে বলা হচ্ছে উপসংহারের উপরে। তাছাড়া সাবাল্টান ইতিহাস চর্চার সার্বিক ইতিহাস বা টোটাল হিস্ট্রি গুরুত্বহীন হয়ে উঠেছে। রাজনৈতিক বাস্তবতাকে অগ্রাহ্য করে উপরোক্ত ঐতিহাসিকরা সার্বিক ইতিহাসকে বর্জন করেছেন এবং খণ্ডিত ইতিহাস চর্চায় প্রয়াসী হয়েছেন। গোটা জঙ্গলের দিকে দৃষ্টিপাত না করে এক একটি গাছের শাখা প্রশাখা ও পাতার দিকে নজর দিয়েছেন তারা। খণ্ডিত ইতিহাস চর্চার প্রবণতা সাবাল্টান গোষ্ঠীভুক্ত ঐতিহাসিকদের কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিকদের খুব কাছাকাছি নিয়ে এসেছে। তফাৎ ছিল একটাই, কেমব্রিজ লেখকরা ব্রিটিশ সাম্রাজ্যবাদকে আড়াল করতে চেয়েছিলেন আর সাবাল্টান লেখকরা নিম্নবর্গের প্রতিরোধের বাইরে ইতিহাসকে প্রসারিত করতে চাননি। অর্থাৎ ভারতের ইতিহাস সম্পর্কে যে কেমব্রিজ গোষ্ঠী বা যে সাম্রাজ্যবাদী ব্যাখ্যা দেওয়া হয় তাদের সাথে তুলনা করা হচ্ছে এখানে সাবাল্টানদের, কারণ সাবাল্টানদের কাছে অন্যান্য উচ্চবর্গের নেতৃত্ব বা আন্দোলন সেগুলো কোনো গুরুত্ব ছিল না। ঠিক যেভাবে কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিকরা ব্রিটিশ সাম্রাজ্যবাদকে আড়াল করতে চেয়েছিলেন তাদের বিভিন্ন বক্তব্যের ভিতর দিয়ে। তো এই ছিল একেবারে সহজ সরলভাবে মূল বিষয়বস্তুকে উপস্থাপনা করা।
আর উপরে একটা সুন্দর নোটস, তোমরা এটাকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের আমি লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, এবং এই সাজেশন অনুযায়ী যেসব প্রশ্নের উত্তর আমি দিয়েছি তোমাদের এই পেপারটিতে, তারও ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া তোমাদের আরও অন্যান্য যে পেপারগুলো রয়েছে সেই সব পেপারগুলিরও কিন্তু আমি একাধিক প্রশ্নের উত্তর এবং তার সিলেবাস, সাজেশন এবং লাস্ট মিনিট সাজেশন সবই আপলোড করে দিয়েছি। তাই তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এবং যেসব প্রশ্নের উত্তর আমি এখনও দিতে পারিনি সেগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক দেবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে।